সুপ্রভাত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CDP চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। এখানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি-টেট এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট প্রত্যেকটা টেট পরীক্ষারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই CDP বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই শিশু মনস্তত্ত্ব এর যে রিভিশন ক্লাস আমরা শুরু করেছি তার ৩ নম্বর ক্লাসে আজ আমরা আলোচনা করব সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ সম্পর্কে। এই যে সিডিপি সম্পর্কিত যে টোটাল আমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক সম্পর্কে ডিটেলসে অলরেডি আলোচনা করা হয়েছে, যেটা কিন্তু একটা প্লেলিস্ট করাই আছে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই নাম দিয়ে। এখানে 83 বা ৮৩টা ভিডিওর একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে একটা টপিক সম্পর্কে অলরেডি ডিটেইলস এ আলোচনা করা হয়েছে। তা সত্ত্বেও আমরা রিভিশন ক্লাসটা শুরু করেছি এগুলো সম্পর্কে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য। তাহলে আজ আমাদের টপিক হচ্ছে সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ। পার্ট এ তে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যার থেকে ৩০ নম্বর থাকে জেনারেলি, তাকে ৩ টে অংশে ভাগ করা হয়েছে। এ হলো চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশুর বিকাশ, বি হলো কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, এবং আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সম্পর্কিত আন্ডারস্ট্যান্ডিং বা তাদেরকে বোঝা। আর সি হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি। তাহলে আমাদের যে এখন যে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এই চাইল্ড ডেভেলপমেন্ট শিশুর বিকাশ সম্পর্কিত, যার মধ্যে প্রথম ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমরা এই যে প্রথম টপিকটা যেটা রয়েছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ধারণা এবং নীতিসমূহ, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন অর্থাৎ বৃদ্ধি এবং পরিণমন, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে পার্থক্য, এবং রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং অর্থাৎ শিখনের সঙ্গে বিকাশের যে সম্পর্ক, বিকাশের সঙ্গে শিখনের যে সম্পর্ক, সেটা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি। এই যে সেকেন্ড ক্লাস, এখানে দেখো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ক্ষেত্রে হেরিডিটি বা বংশগতি এবং এনভায়রনমেন্ট বা পরিবেশের কি ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি। এবারে আজ আমরা আলোচনা করব সোশিয়ালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে। সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন বাচ্চা বা শিশুরা এবং তাদের চারপাশের যে সামাজিক জগৎ যার মধ্যে রয়েছে টিচার্স, শিক্ষক শিক্ষিকা, পেরেন্টস, বাবা মা, আত্মীয় স্বজন এবং পিয়ার্স বা বন্ধু দল। আর সিতে রয়েছে দেখো লার্নিং অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিক্ষণ ও শিক্ষা বিজ্ঞান, এরও টপিকস গুলো রয়েছে। এটা সম্পর্কেও পরবর্তীকালে আমরা আলোচনায় আসবো। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি। তাহলে এ সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা আগে দেখে নিই। এইচ.এম. জনসন যেমন বলেছেন যে সোশিয়ালাইজেশন ইজ লার্নিং অর্থাৎ সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ হচ্ছে একটা শিখন প্রক্রিয়া বা শিখন that enables the learners to perform social roles, যেটা কি করে শিক্ষার্থীদের সক্ষম করে তোলে কি করতে না সামাজিক বিভিন্ন ভূমিকা পালন করতে। তাহলে সামাজিক বিভিন্ন ভূমিকা পালন করতে সক্ষম করে তোলে শিক্ষার্থীদের যে প্রক্রিয়া বা প্রসেস, তাকেই বলা হচ্ছে কি বা যে শিখন বা লার্নিং, তাকেই বলা হচ্ছে কি সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ। এরপর আসি অকবার্ন অ্যান্ড নিমকফ। তারা কি বলেছেন? তারা বলেছেন যে সোশিয়ালাইজেশন ইজ প্রসেস বাই হুইচ দ্য ইন্ডিভিজুয়াল লার্নস টু কনফর্ম টু বি নর্মস অফ দ্য গ্রুপ অর্থাৎ সামাজিকীকরণ একটা প্রক্রিয়া যেটা কি করে বাই হুইচ দ্য ইন্ডিভিজুয়াল লার্নস, কোন একজন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল শেখে কি করতে শেখে টু কনফর্ম মানিয়ে চলতে, কার সঙ্গে মানিয়ে চলতে টু বি নর্মস অফ দ্য গ্রুপ, কোন একটা দল বা গোষ্ঠীর যে নিয়ম কানুন নীতি আদব কায়দা তাদের মূল্যবোধ, এগুলোর সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে কোনো একজন ইন্ডিভিজুয়াল বা কোনো একজন ব্যক্তিকে যে প্রসেস বা পদ্ধতি, তাকেই বলা হচ্ছে সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ।
এরপর আসি বগার্ডাস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সোশ্যালাইজেশন ইস দ্য প্রসেস। প্রত্যেকেই বলেছেন যে এটা একটা প্রক্রিয়া। সামাজিকীকরণ কি? একটা প্রক্রিয়া অফ ওয়ার্কিং টুগেদার। সকলে একসঙ্গে কাজ করার বা একসঙ্গে কোনো একটা ব্যাপারকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া অফ ডেভেলপিং গ্রুপ রেসপন্সিবিলিটি, যেখানে দলগত রেসপন্সিবিলিটি বা দলগত দায়িত্ব তৈরি হয়, বৃদ্ধি পায়, or being guided by the welfare needs of others, অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানো বা অপরের সাহায্য করার মানসিকতা যেখান থেকে তৈরি হয়, সেই প্রসেসটার নামই হচ্ছে কি সোশ্যালাইজেশন। তাহলে বগার্ডাস বললেন যে এই যে সামাজিকীকরণ সেটা একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? সকলে একত্রিতভাবে দলগতভাবে কাজ করার একটা প্রক্রিয়া। যে দলগতভাবে কাজ করার ফলে কি তৈরি হয়? দলগত একটা দায়িত্ব তৈরি হয়, যেটা অপরের কল্যাণার্থে কিন্তু ব্যবহৃত হয়। আসলে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ আমাদের কি করে? আমাদের কিন্তু এই সোসাইটির মধ্যে বেঁচে থাকতে এবং সোসাইটির সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে এই সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। তাহলে এক কথায় আমরা সামাজিকীকরণ হিসেবে বলতে পারি যে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস বা পদ্ধতি, যেটা কি করে? শিশুকে সমাজের একজন উপযুক্ত সদস্য করে তৈরি করে এবং এর মাধ্যমে শিশু সামাজিক মূল্যবোধ অর্জন করে। সমাজের রীতি, নীতি, নিয়ম, কানুন, আদব, কায়দা অনুযায়ী চিন্তা করতে এবং কাজ করতে শেখে। এই সামাজিকীকরণ শিশুর ব্যক্তিত্ব বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে দলগত বোধ তৈরি করতে, এই যে সমাজের বিভিন্ন সদস্যদের মধ্যে আমরা এই বোধটা তৈরি করতে সাহায্য করে কে? সামাজিকীকরণ। একটা শিশুকে সামাজিক মানুষে পরিণত করতে, সমাজের গ্রহণযোগ্য আচরণকে আয়ত্ত করতে, উপযুক্ত নাগরিক হয়ে অর্থনৈতিকভাবে জাতির শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে, এছাড়াও সংস্কৃতির সংরক্ষণ এবং সঞ্চালনের ক্ষেত্রে এবং মানব সমাজের যে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, একটা দল বা একটা গোষ্ঠীকে যদি একত্রে থাকতে হয়, তাহলে ওখানে একটা শৃঙ্খলা রক্ষা তো ভীষণভাবে জরুরি। যে যা ইচ্ছা তাই করলে কিন্তু সেখানে একত্রে থাকা মুশকিল। তাহলে এই যে মানব সমাজের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং সামাজিক কল্যাণ সাধনে সাহায্য করে কে? এই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। তাহলে কোনো একজন শিশুকে এই সমাজে বেঁচে থাকতে, সমাজের একজন উপযুক্ত নাগরিক হয়ে তৈরি হতে, নিজেকে সমাজের উপযুক্ত নাগরিক করে তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে কি? এই সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ ছাড়া একজন শিশু সমাজে কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। এরপর আমরা আসি বিভিন্ন ধরনের সামাজিকীকরণ সম্পর্কে। ১ম এই আসি স্বাভাবিক সামাজিকীকরণ বা নরমাল সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি? তাহলে কোনো একজন শিশু জন্মগ্রহণ করার পর সে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সময় স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে সে যে সমস্ত নিয়ম নীতি আদব কায়দা চারপাশে দেখছে, শুনছে, শিখছে এবং সামাজিকীকরণ ঘটছে, তাকেই বলা হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ বা নরমাল সোশ্যালাইজেশন। এখানে কোনো জিনিস তার উপর চাপিয়ে দেওয়া কিন্তু হচ্ছে না। এরপর আসি পরিকল্পিত সামাজিকীকরণ বা প্ল্যান্ড সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি? যখন দেখা যায় যে পরিকল্পিতভাবে কোনো নিয়ম নীতি আদব কায়দা শিশুকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা কখন করা হয়? এই যে আমাদের যে বিদ্যালয়ের যে বিভিন্ন পাঠক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলী এমনভাবে ঠিক করা হয় বা এমনভাবে নির্ধারিত হয় যার মাধ্যমে শিশু কিন্তু অনেক কিছু রীতিনীতি নিয়ম কানুন আদব কায়দা শেখে। তাহলে এই যে সামাজিকীকরণ, যেটা কিন্তু স্কুলের পাঠ্যক্রম এবং সহ-পাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে অর্থাৎ পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, তাকেই বলা হচ্ছে পরিকল্পিত সামাজিকীকরণ বা প্ল্যান্ড সোশ্যালাইজেশন। এরপর আমরা আসি ইতিবাচক সামাজিকীকরণ বা পজিটিভ সোশ্যালাইজেশন কাকে বলে? কোনো একজন শিশু সে যদি তার মানসিক যে চাহিদা সেগুলো পূরণের মাধ্যমে ধীরে, ধীরে বড় হয়। তাহলে কোনো একজন শিশুর চাহিদার মধ্যে সবার ১ম এ থাকে ভালোবাসা, তাই তো? ভালো আচরণ। তার চাহিদা যা রয়েছে সেটা পূরণ করা। তাহলে এর মাধ্যমে একটা সুন্দর পরিবেশে বাবা-মার মধ্যে
একটা বাবা-মা সন্তানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এর মাধ্যমে ভালোবাসা, চাহিদা পূরণ, বিভিন্ন ধরনের তার যে আকাঙ্ক্ষা সেগুলোর আ পূর্তি এর মাধ্যমে যখন কোনো একটা শিশু বড় হয়ে উঠছে, তখন তার যে সামাজিকীকরণ ঘটছে তাকে আমরা বলব ইতিবাচক সামাজিকীকরণ বা পজিটিভ সোশ্যালাইজেশন। তাই তো? এরপর আসি আমরা নেতিবাচক সামাজিকীকরণ বা নেগেটিভ সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝছি? সব শিশু তো আর একইভাবে সুন্দর পরিবেশে বাবা-মা সাহচর্যে তাদের আদর ভালোবাসার মধ্যে বড় হওয়ার সুযোগ পায় না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একজন শিশু হয়তো বড় হওয়ার সময় তার প্রতি সবসময় কর্কশ আচরণ করা হচ্ছে। তাকে পদে, পদে শাস্তি দেওয়া হচ্ছে। ভালোবাসার অভাব রয়েছে বা তার চাহিদা কোনটাই পূরণ হচ্ছে না। তখন যে সামাজিকীকরণ তার মধ্যে ঘটছে তাকে আমরা বলি নেতিবাচক সামাজিকীকরণ বা নেগেটিভ সোশ্যালাইজেশন। এরপর আসি প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন সবসময় হয় কোথায়? পরিবারের মধ্যে। অর্থাৎ পরিবারের গণ্ডির মধ্যে যে সামাজিকীকরণ ঘটছে শিশুর তাকেই বলা হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন। স্বজন, পরিবার এর মধ্যে থেকে যে শিশুর সোশ্যালাইজেশন ঘটছে বা সামাজিকীকরণ ঘটছে সেটাই প্রাথমিক সামাজিকীকরণ। এরপরে আসি গৌণ সামাজিকীকরণ বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি? শিশু যখন এই পরিবারের গণ্ডি ছাড়িয়ে বাইরে বেরোচ্ছে, অর্থাৎ কোথায়? বিদ্যালয়, খেলার মাঠ, তখন যে সামাজিকীকরণ ঘটছে তাকে বলা হচ্ছে গৌণ সামাজিকীকরণ বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। ঠিক আছে? তাহলে পরিবারের গণ্ডি ছাড়িয়ে যখন বাইরে বেরোচ্ছে, স্কুলে, খেলার মাঠে, গণমাধ্যমের মাধ্যমে যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ ঘটছে সেটাই হচ্ছে গৌণ সামাজিকীকরণ। এরপরে আসছে পুনঃসামাজিকীকরণ বা রিসোশিয়ালাইজেশন। এটা বলতে কি বোঝানো হচ্ছে? যেমন কোনো একজন শিক্ষার্থী সে হয়তো স্কুল এডুকেশন কমপ্লিট করে পরবর্তীকালে সেনাবাহিনীতে যোগদান করল। তাহলে সেনাবাহিনীতে সে যখন যোগদান করছে, তখন কিন্তু সেনাবাহিনীর নিজস্ব কিছু রীতি, নীতি, নিয়ম, কানুন, আদব-কায়দা রয়েছে। তাদের নিজস্ব মূল্যবোধ রয়েছে। সেই যে সেনাবাহিনীর নিজস্ব রীতি-নীতি, আদব-কায়দা, মূল্যবোধ তাকে গ্রহণ করতে হচ্ছে। তাহলে এখানে যে সোশ্যালাইজেশন ঘটছে, সেটাকে আমরা বলছি রি-সোশ্যালাইজেশন বা পুনঃসামাজিকীকরণ। একবার তার সামাজিকীকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে সে গেছে। কিন্তু যখন সে সেনাবাহিনীতে যোগদান করছে তাকে আবার করে একটা নতুনভাবে এই সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের অন্তর্ভুক্ত হতে হচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে পুনঃসামাজিকীকরণ বা রিসোশিয়ালাইজেশন। এরপরে আমরা আসছি বিকাশগত সামাজিকীকরণ বা ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি? যে বিকাশ চলাকালীন বা বিকাশের সময় বা ডেভেলপমেন্টের সময় সোশ্যালাইজেশন ঘটতে পারে তাকেই বলা হচ্ছে বিকাশগত সামাজিকীকরণ। যেমন কোনো একজন শিক্ষার্থী স্কুল এডুকেশন কমপ্লিট করে বাইরে কোথাও পড়তে গেল। তাহলে বাইরে যখন কোথাও পড়তে গেল তখন সে একটা ভিন্ন পরিবেশে ভিন্ন মানুষজনের মধ্যে সে পড়ল গিয়ে। তাহলে সেখানে কিন্তু সেই পরিবেশের মধ্যে তাকে কিন্তু মানিয়ে চলতে গেলে সেই পরিবেশের নিয়ম-কানুন, আদব-কায়দা তাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তার সঙ্গে খাপ খাইয়ে তাকে চলতে হবে। এই ধরনের সামাজিকীকরণকে বলা হচ্ছে বিকাশগত সামাজিকীকরণ বা ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। আর আমরা আরেকটা ধরনের সামাজিকরণ পাই যাকে বলা হচ্ছে anticipatory socialization বা প্রত্যাশিত সামাজিকীকরণ। এটা কাকে বলে? এটা বলা হচ্ছে যে আ হয়তো কোনো একজন ব্যক্তি সে প্রাপ্তবয়স্যে গিয়ে একটা নতুন কোনো দলে ঢুকছে বা কিশোর অবস্থাতেও হতে পারে। সে কোনো একটা নতুন দলে ঢুকছে। তাহলে নতুন দলে যখন সে ঢুকছে তখন সেই নতুন দলের কিছু নিজস্ব নিয়ম, কানুন, মূল্যবোধ ইত্যাদি রয়েছে। তাদের ভ্যালু, স্ট্যান্ডার্ড সেগুলো তাকে জানতে হবে, সেগুলো তাকে অ্যাডপ্ট করতে হবে, সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং তবেই সে নতুন দলে কিন্তু ঢুকতে পারবে। তাহলে এই ধরনের যে সামাজিকীকরণ তাকেই বলা হচ্ছে প্রত্যাশিত সামাজিকীকরণ বা anticipatory socialization। তাহলে আমরা বিভিন্ন ধরনের যে সোশ্যালাইজেশন সেগুলো সম্পর্কে আমরা ডিটেইলস এ জানলাম। এরপর আমরা আসি সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলো প্রসঙ্গে যে কোন, কোন উপাদান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে ১ম এই রয়েছে অনুকরণ বা ইমিটেশন।
অনুকরণ বা ইমিটেশন এটা কিন্তু সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যে কোনো একজন শিশু বড় হওয়ার সঙ্গে, সঙ্গে সে কিন্তু ১ম এ যেটা করে সেটা হচ্ছে অনুকরণ বা ইমিটেশন। সেটা পিতা-মাতা, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব এর কাছ থেকে অনুকরণের মাধ্যমেই কিন্তু সে কথা বলার ধরন, ভাষা, উচ্চারণ, আচার-আচরণ ইত্যাদি কিন্তু সে শেখে। অর্থাৎ এই অনুকরণ বা ইমিটেশন সামাজিকীকরণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসছি অভিভাবন বা সাজেশন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান সামাজিকীকরণের ক্ষেত্রে। আমরা জানি যে পিতামাতা বা শিক্ষক-শিক্ষিকা এরা কিন্তু কোনো একজন শিশুর আচরণকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিভাবে? অভিভাবক হিসেবে। তারা অভিভাবক হিসেবে কিন্তু বিভিন্ন তথ্য শিশুর কাছে সরাসরি প্রেরণ করতে পারেন এবং যেটা শিশু গ্রহণও করে এবং এর মাধ্যমে তার সামাজিকীকরণও ঘটে। অর্থাৎ সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অভিভাবন বা সাজেশন। এরপর আসছে চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। শিশু যত বয়স তার বাড়ে সে ধীরে ধীরে বুঝতে পারে যে কোনটা তার প্রয়োজনীয়, কোনটা তার প্রয়োজন নেই। সে বিভিন্ন জিনিসপত্র, মানুষ সবাইকে কিন্তু পৃথক করে কিন্তু চিহ্নিত করতে পারে এবং এর মাধ্যমেও তার সামাজিকীকরণ ঘটে। অর্থাৎ সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। এরপর আসছে ভাষা। ভাষা তো একটা গুরুত্বপূর্ণ উপাদান নিঃসন্দেহে সামাজিকীকরণের ক্ষেত্রে। কারণ ভাষাই হচ্ছে একটা টুল যেটা কি করে সমাজের যে ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ, আদব-কায়দা ইত্যাদির সঙ্গে শিশুকে পরিচিত করতে সাহায্য করে কি? ভাষা। তাহলে এর মাধ্যমে শিশুর সামাজিকীকরণ ঘটে। তাহলে ভাষা সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আসছে পুরস্কৃতকরণ এবং শাস্তি বিধান। দেখেছি যে সমাজের যে নিয়ম, রীতি, নীতি, আদব-কায়দা ইত্যাদি অনুযায়ী যখন কোনো একজন শিশু আচরণ করে, তখন কি হয়? তাকে পুরস্কৃত করা হয়। তাকে প্রেইজ করা হয়, প্রশংসা করা হয়। কিন্তু যখন কোনো একজন শিশু সমাজের স্বার্থ বিরোধী কোনো আচরণ বা কাজ করে, তখন কি করা হয়? তাকে শাস্তি দেওয়া হয়। তাহলে এই যে পুরস্কৃত করা এবং শাস্তি দেওয়া, এর মাধ্যমেও কিন্তু শিশুর মধ্যে সামাজিকীকরণ ঘটানো হয়। তাহলে এটাকে আমরা সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি। এরপরে আসছে উপদেশ এবং পরামর্শ দান। অনেক সময় দেখা যায় যে ব্যক্তির মানসিক অবস্থা বা শিশুর মানসিক অবস্থা খুব খারাপ হয় বা প্রাক্ষবিক অবস্থা যখন খুব খারাপ হয় তখন সামান্য পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়ার মাধ্যমেও কিন্তু তাকে সঠিক পথে আনা যায়। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে কোনো শিশু কোনো অসামাজিক কাজে লিপ্ত হতে যাচ্ছে। সেই অসামাজিক কাজে লিপ্ত হওয়ার আগের মুহূর্তেও কিন্তু তাকে উপদেশ এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে সঠিক পথে আনা যায়। অর্থাৎ তার সামাজিকীকরণ ঘটানো যায়। তাহলে উপদেশ এবং পরামর্শ দান অর্থাৎ অ্যাডভাইস অ্যান্ড কাউন্সেলিং এটাও কিন্তু সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আসি সমাজ সেবা বা সোশ্যাল সার্ভিস। সমাজকে সেবার মাধ্যমে কি হয়? একজন ব্যক্তি কি হয়? অনেক মানুষের সঙ্গে তার সংযোগ সাধিত হয় বা অনেকের সঙ্গে সে পরিচিত হয় এবং এর ফলে কি হয়? তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের চাহিদাগুলো পূরণ হতে থাকে। অর্থাৎ সামাজিকীকরণ ঘটে। অর্থাৎ সামাজিকীকরণে সমাজসেবা বা সোশ্যাল সার্ভিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আছে সহযোগিতা বা কোঅপারেশন। যে এই যে একজন অপরকে যখনই সহযোগিতা করে, তখন কি হয়? না তার মধ্যে কিন্তু তার মানবিক গুণগুলো বিকশিত হয়। তো এবং সে কিন্তু সমাজের একজন হয়ে ওঠে। তাহলে তার মধ্যে সামাজিকীকরণ ঘটে। অর্থাৎ সহযোগিতাও কিন্তু সামাজিকীকরণের এক গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আসি বাধ্যতা। প্রত্যেকটা সমাজের কিছু নির্দিষ্ট নিয়ম, কানুন, রীতিনীতি ইত্যাদি থাকে এবং প্রত্যেক জনকে সেই প্রত্যেকটা মানুষকে সেই নিয়ম, কানুন, রীতিনীতি এগুলো কিন্তু মেনে চলতে হয়। নইলে সে শাস্তির মুখে পড়ে। তাহলে এই যে বাধ্যতা বা ওবেডিয়েন্স এটাও কিন্তু কি করে? সামাজিকীকরণে সাহায্য করে। ফলে এটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান সামাজিকীকরণের। এরপরে আমরা আসছি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমেও শিশু যত বড় হয় সে তার চারপাশের জগৎকে অবজার্ভ করতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে এবং এর মাধ্যমে সে অনেক কিছু শেখে এবং সে সামাজিক হয়ে ওঠে। তাহলে সামাজিকীকরণের যে বিভিন্ন উপাদান তার মধ্যে পর্যবেক্ষণও একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে সামাজিকীকরণের যে বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এগুলো সত্যিই সামাজিকীকরণে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর আমরা আসবো যে বৈশিষ্ট্যসমূহ যা শিশুর সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রসেসকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। শিশুর নিজস্ব বৈশিষ্ট্য, যেমন প্রথমেই আসছে অভিব্যক্তি বা এক্সপ্রেশন। দেখা যাচ্ছে যে এই যে অভিব্যক্তি ব্যাপারটা কি, যে কোনো একটা ঘটনা হয়তো ঘটলো, তাই তো? কোনো একজন ব্যক্তির প্রতিও হতে পারে, কোনো স্থানের প্রতিও হতে পারে, কোনো জিনিসের প্রতিও হতে পারে বা কোনো একটা ঘটনার প্রতিও হতে পারে। তাহলে কোনো একটা ঘটনা ঘটলো, তার চারপাশে ১০ জন মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে ১০ জনের প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন রকমের হবে, তাই তো? তাহলে প্রত্যেকের প্রতিক্রিয়া বিভিন্ন। এই যে প্রতিক্রিয়ার প্রকাশটাকেই বলা হচ্ছে অভিব্যক্তি। অর্থাৎ মানুষ ভেদে অভিব্যক্তি কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেটা ওই ব্যক্তির যে চিন্তাভাবনা, কাজকর্ম এবং যে সামাজিক মিথস্ক্রিয়া, একে অপরের সঙ্গে সম্পর্ক সেটাকেও প্রভাবিত করে। অর্থাৎ সামাজিকীকরণকেও কিন্তু প্রভাবিত করে কি? এই যে অভিব্যক্তি, যেটা প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন হয়। এরপর সহজাত প্রবৃত্তি। এটাও বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন। যেটাকে বলছে ইনস্টিংক্ট। অর্থাৎ একটা জীবের আচরণের এটা একটা অংশ, যেটা জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। অর্থাৎ সে heredity wise সেটা পেয়েছে। সেটা কিন্তু অর্জন করা নয়। বাইরের পরিবেশ থেকে সে কোনো কিছু দেখে সেটা শেখেনি। সেটা অলরেডি বংশগতভাবে উত্তরাধিকার সূত্রেই সে পেয়েছে। এবং এটা নির্দিষ্ট পরিস্থিতিতে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়। এটার জন্য তাকে কোনো এফোর্ট দিতে হয় না। ফলে এই যে সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট, এটাও কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। এরপরে আমরা আসছি জেদ বা স্টাবার্ননেস। কোনো একজন মানুষ তার জেদটাও কিন্তু সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জেদি মনোভাব সামাজিকীকরণে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। নেগেটিভ এফেক্ট দেখা যায় সোশ্যালাইজেশন প্রসেসের ক্ষেত্রে। কেন? কারণ যখনই জেদ কাজ করে কোনো বিষয়ের প্রতি, তখন সেটা কি করে? অন্যদের সঙ্গে মতপার্থক্য তৈরি করে, ডিসট্যান্স বা দূরত্ব তৈরি করে। অন্যের মতামতকে সহজে গ্রহণ করতে পারা যায় না এই জেদ থাকলে, এবং নিজের মতামতকেই সর্বদা সঠিক বলে মনে হয়। যেটা অনেক সময় কি হয়? মানসিক চাপ বা উদ্বেগ সৃষ্টি করে। তাহলে এই যে জেদ বা stubbornness, এটাও কিন্তু সামাজিকীকরণে কিন্তু একটা ভালো রকম প্রভাব বিস্তার করে। আর ক্ষমতা বা পাওয়ার, এটার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েইছে। কারণ এটা ব্যক্তি এবং সমাজের মধ্যে যে সম্পর্ক, সুযোগ এবং নিয়ন্ত্রণ, এগুলোকে প্রভাবিত করে, যেটা সামাজিকীকরণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাহলে শিশুর যে বৈশিষ্ট্যসমূহ যেগুলো সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে, তার মধ্যে রয়েছে অভিব্যক্তি বা এক্সপ্রেশন, সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট, জেদ বা স্টাবার্ননেস এবং ক্ষমতা বা পাওয়ার। এগুলো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রসেসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপরে আমরা আসছি যে সামাজিকীকরণের মাধ্যমগুলো কি কি? সামাজিকীকরণের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে কি? পরিবার। পরিবারই হচ্ছে সামাজিকীকরণের প্রথম এবং প্রধান মাধ্যম। প্রাইমারি সোশ্যালাইজেশন এ সাহায্য করে কে? পরিবার। পরিবার থেকেই প্রাইমারি সোশ্যালাইজেশন শুরু হয়, প্রাথমিক সামাজিকীকরণ। এরপরে সমবয়সী দল এবং বিদ্যালয়। একটু যখন শিশু বড় হয়, তখন কি হয়? সে বিদ্যালয়ে যায়, তার বন্ধু হয়। তো এই যে সমবয়সী দল, একই ক্লাসে অনেকগুলো বাচ্চা পড়ে, তাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে। সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সীদের প্রভাব ৩ বছর থেকেই শুরু হয়ে যায়। কিন্তু প্রথম বাল্যকাল বা ৬ বছর থেকে এর প্রভাবটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। মানে যখন বাচ্চা ক্লাস 1 এ উঠে গেল, তারপর থেকে কিন্তু বন্ধুদের একটা প্রভাব তার মধ্যে আসে এবং সেটাও কিন্তু সোশ্যালাইজেশন এ সাহায্য করে। এরপর আসছে বিদ্যালয়। আমাদের পরিবারের পরবর্তী যে ক্ষেত্র যেখানে শিশু পা দেয় সেটাই বিদ্যালয়। কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয় গৃহ পরিবেশের সম্পূরক ভূমিকা পালন করে। অর্থাৎ দেখা যায় যে বাড়ি থেকে বাচ্চা শিখছে, যেটাকে আমরা বলছি প্রাইমারি সোশ্যালাইজেশন বা প্রাথমিক সামাজিকীকরণ, এবং বিদ্যালয় থেকেও বাচ্চা শিখছে যেটা হচ্ছে প্ল্যান্ড সোশ্যালাইজেশন। তাই তো? ওটা হচ্ছে আমার নরমাল সোশ্যালাইজেশন এবং এটা হচ্ছে প্ল্যান্ড সোশ্যালাইজেশন। তাহলে এই যে স্কুলের বা বিদ্যালয়ের যে পাঠক্রমিক কার্যাবলী, সহপাঠক্রমিক কার্যাবলী, যার মাধ্যমেও কিন্তু শিশুকে অনেক কিছু শেখানো হচ্ছে।
ঠিক আছে? সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে শিশুকে আনা হচ্ছে। তাহলে এই যে গৃহ এবং বিদ্যালয় এটা কি করছে? পরস্পরের সম্পূরক ভূমিকা পালন করছে। এখানে যেটা অভাব থাকছে সেটা বিদ্যালয়ে পূরণ হচ্ছে, বিদ্যালয়ে যেটা অভাব থাকছে সেটা গৃহে পূরণ হচ্ছে। তাহলে এইভাবে সম্পূরক ভূমিকা পালন করে গৃহ এবং বিদ্যালয় শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে। এরপর আসছে গণমাধ্যম। গণমাধ্যমটা এটাও কিন্তু দেখা যাচ্ছে আজকাল ভীষণভাবে দেখা যাচ্ছে সোশ্যালাইজেশন এ কিন্তু সাহায্য করছে শিশুদের। আমরা দেখছি আজকাল ছোট বয়স থেকেই শিশুদের হাতে মোবাইল। তাই তো? টিভি দেখছে বাচ্চারা, মোবাইল দেখছে। তাহলে গণমাধ্যমের সংস্পর্শে তারা কিন্তু খুব ছোট থেকেই আসছে। ৩ বছর বয়স থেকেই গণমাধ্যম যেমন মোবাইল, টিভির কার্টুন। আজকাল তো বাচ্চারা কার্টুন ছাড়া খেতেও চায় না। বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপন এগুলোও কিন্তু শিশুর কানে ঢুকছে, শিশু দেখছে, শিশু শিখছে এবং শিশুর সামাজিকীকরণে প্রভাব বিস্তার করছে। তাহলে সামাজিকীকরণের মাধ্যমগুলোর মধ্যে আমরা উল্লেখযোগ্য পেলাম পরিবার, সমবয়সী দল, বিদ্যালয় এবং গণমাধ্যম। এবার আমরা কিছু কোয়েশ্চেনে চলে আসি। সোশ্যালাইজেশন প্রসেসের এই সিটেট জানুয়ারি ২০২৪ পেপার 1 এ কি কোয়েশ্চেন এসেছিল এই সম্পর্কিত দেখি। এখানে একটা অ্যাসারশন দেওয়া আছে, একটা রিজন দেওয়া আছে। অ্যাসারশন এ কি বলা হচ্ছে যে স্কুল কারিকুলাম শুড গিভ রিজনেবল স্পেস অ্যান্ড ভ্যালু টু লার্নার্স কালচারাল নলেজ। কোনো একজন শিক্ষার্থীর যে সাংস্কৃতিক যে নলেজ তার রয়েছে তাকে উপযুক্ত ভ্যালু এবং স্পেস দেওয়া উচিত। রিজন কি বলেছে দেখো, সাপোর্টিং স্টুডেন্টস টু আফোল্ড দেয়ার কালচারাল আইডেন্টিটিস ফ্যাসিলিটেটস লার্নিং। তাহলে কোনো একজন শিক্ষার্থীর কালচারাল আইডেন্টিটিকে বা তার যে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে তাকে যদি সাপোর্ট করা যায় তাহলে সেটা কিন্তু শিখনে সাহায্য করে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা এই ৪ টে অপশনের মধ্যে আমাকে বলতে হবে। তাহলে assertion এ আমরা যেটা দেখতে পেলাম সেটা সত্যি। কারণ স্কুল পাঠ্যক্রম বা বিদ্যালয় পাঠ্যক্রমে সত্যিই তো কোনো একজন শিক্ষার্থীর যে সাংস্কৃতিক জ্ঞান তাকে কিন্তু উপযুক্ত যে ভ্যালু এবং স্পেস দেওয়া উচিত। এবং কেন দেওয়া উচিত? সেই কারণটা রিজনটা কি বলেছে? যে এটা কিন্তু তার শিখনে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই কারেক্ট, তাই তো? অপশন দেখি। Both A and R are true and R is the correct explanation of A. এটাই কিন্তু সত্য। ২ দেখো, both A and R are true দুটোই সত্য but R is not the correct explanation of A. কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিজনটা সত্যি। কারণ যদি আমরা কালচারাল নলেজকে আমরা যদি স্পেস অ্যান্ড ভ্যালু দেওয়া হয় স্কুল কারিকুলামে সেটা কিন্তু তার শিখনে সাহায্য করে। তাহলে এখানে কিন্তু R is the correct explanation of A এটাই হবে। ৩ নম্বর দেখো A is true but R is false. তো R তো false নয়। আর both A and R is false. তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা কারেক্ট হবে বলো? কারেক্ট হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট যে both A and R are true and R is the correct explanation of A. ঠিক আছে? এটাই হচ্ছে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন বলছে which of the following characterizes the process of socialization? অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়াকে কোন বিষয়টা ক্যারেক্টারাইজ করে? অর্থাৎ কোনটা সামাজিকীকরণ যে প্রক্রিয়া তার বৈশিষ্ট্য? ৮ নম্বর বলছে ইট ইজ আ লিনিয়ার প্রসেস। বি হচ্ছে ইট ইজ কমপ্লেক্স প্রসেস। সি হলো ইট ইজ মাল্টি ডাইমেনশনাল প্রসেস এবং ডি হলো ইট টেকস প্লেস ইউনিকলি ইন ডিফারেন্ট কালচারস। তাহলে দেখো এই যে সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে আমরা কখনোই কিন্তু লিনিয়ার প্রসেস বা সরলরৈখিক প্রক্রিয়া বলতে পারবো না। তাই তো? এটা কখনোই কিন্তু লিনিয়ার প্রসেস নয়। ইট ইস আ কমপ্লেক্স প্রসেস। এটা জটিল প্রক্রিয়া। এটা সঠিক। কারণ সামাজিকীকরণ প্রক্রিয়াতে বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে কাজ করছে। তাহলে নিশ্চয়ই এটা কমপ্লেক্স প্রসেস। ইট ইস মাল্টি ডাইমেনশনাল প্রসেস। এর ডাইমেনশন কিন্তু বিভিন্ন দিকে রয়েছে। মাল্টি ডাইমেনশনাল এটাও সঠিক। এবং ডি বলছে ইট টেকস প্লেসেস ইউনিকলি ইন ডিফারেন্ট কালচারস। বিভিন্ন কালচারের ক্ষেত্রে কিন্তু এটা বিভিন্নভাবে বিভিন্ন কালচারের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে সোশ্যালাইজেশন ঘটে। তাই তো? তো বিভিন্ন কালচারের ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতির সোশ্যালাইজেশন কিন্তু বিভিন্ন ধরনের এবং প্রত্যেকটা সংস্কৃতির কিন্তু নিজস্ব একটা সোশ্যালাইজেশন এর প্রসেস রয়েছে। তাহলে এটাও ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার প্রসেস ছাড়া বাকি কিন্তু ৩ টেই ঠিক হচ্ছে। তাহলে কোন অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে বি, সি, ডি ৩ টে অপশনই কারেক্ট। তাহলে বি, সি, ডি কোথায় রয়েছে? ৩ নম্বর অপশনে রয়েছে বি, সি, ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩ টে অপশনই
কারেক্ট। অর্থাৎ ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আসি পরের কোয়েশ্চেনে। এটা এসেছিল সিটেট জুলাই ২০২৪ পেপার 1। কি বলা হচ্ছে? যে ফেরাল চিলড্রেন, তাদের বলা হয় ফেরাল চিলড্রেন যারা কোনোভাবে দেখা যায় যে আ এই যে সঙ্গ ছাড়া মানে আমাদের যে হিউম্যান এনভায়রনমেন্ট থেকে বিচ্ছিন্নভাবে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো এনভায়রনমেন্ট এ বড় হচ্ছে। একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট যেখানে আমাদের স্বাভাবিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় অথবা হয়তো বনে জঙ্গলে পশুদের সঙ্গে মানুষ হচ্ছে যেমন মোগলি। তাদের ক্ষেত্রে আমরা বলি ফেরাল চিলড্রেন। those who experienced severe social deprivation অর্থাৎ যারা since very young age খুব ছোটবেলার থেকেই যারা কিন্তু আ খুব বেশি রকমের যে সামাজিক বঞ্চনার শিকার হয়েছে, মানে সমাজ থেকে বিচ্ছিন্ন যারা, usually have delayed or hindered development তাদের কিন্তু বিকাশের ক্ষেত্রেও ডিলে লক্ষ্য করা যায়। যেমন তাদের ভাষার বিকাশ দেরিতে হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট হয় না বললেই চলে। And despite rehabilitation, the improvement in certain domains of development is likely to be subordinate. তাহলে বলছে rehabilitation এ পাঠালেও কিন্তু দেখা যায় যে যে সমস্ত ডোমেইনগুলোতে ডিলে ডেভেলপমেন্ট থাকে সেগুলো অতটা কিন্তু ইমপ্রুভ করা যায় না। This period wherein development is significantly influenced by environmental support is called তাহলে বলছে এই যে সময়কালটা যে সময়ে দেখা যায় বিকাশ খুব বেশি রকমভাবে প্রভাবিত হয় কার দ্বারা? environmental support দ্বারা। অর্থাৎ পরিবেশের দ্বারা যে বিকাশের যে সময়টা ভীষণভাবে কিন্তু প্রভাবিত হয় সেই সময়কালকে কি বলে? এটা বিকাশ সংক্রান্ত প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু সোশ্যাল বা environmental ground টা আছে তাই কোয়েশ্চেনটাকে এখানে রাখা হয়েছে। তাহলে ১ নম্বর বলছে ডিডাকটিভ পিরিয়ড। ডিডাকটিভ পিরিয়ড আমরা কাকে বলি? ১২ বছর প্লাস মানে 12 প্লাস মানে যেখানে যুক্তিপূর্ণ বা চিন্তাপূর্ণ বিচার করতে সে শিখে যাচ্ছে কোনো একজন শিশু। তাই তো? যুক্তিপূর্ণ বিচার সে করতে পারছে। যেকোনো জিনিসের লজিক্যাল রিজনিং সে দিতে পারছে সেটা হচ্ছে ডিডাকটিভ পিরিয়ড। ইনটুইটিভ পিরিয়ড মানে কি ২ থেকে ৭ বছর। যখন কিন্তু ততটা কিন্তু যুক্তিপূর্ণ বিচার আসছে না। সে সব জিনিসকে নিজের মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করছে, ব্যাখ্যা ভুল হলেও। এটা ইনটুইটিভ পিরিয়ড ২ থেকে ৭ বছর। নেটিভ পিরিয়ড কাকে বলা হচ্ছে? জন্মের ঠিক পরবর্তী অংশটাকেই বলা হচ্ছে নেটিভ পিরিয়ড এবং সেনসিটিভ পিরিয়ড। তাহলে এর মধ্যে কোনটা আনসার হবে? এখানে বলা হচ্ছে যে, the period wherein development is significantly influenced by environment তাহলে যেখানে বিকাশ কি হচ্ছে? যে আমার environmental support এর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে, সেই সময়কালটা হচ্ছে কি sensitive period বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন আনসারটা কারেক্ট? না এখানে হচ্ছে আমার ৪ নম্বর আনসার হচ্ছে কারেক্ট। এরপর আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। পরের কোয়েশ্চেন হচ্ছে সিটেট জুলাই ২০২৪ পেপার ২ এর কোয়েশ্চেন। কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে সেনসিটিভ পিরিয়ডস আর দোজ। তাহলে সেনসিটিভ পিরিয়ড মানে আমরা বুঝতেই পারছি জুলাই ২০২৪ পেপার 1 এ যে কোয়েশ্চেনটা এসেছিল সেটাই অন্যভাবে দেওয়া হয়েছে। সেনসিটিভ পিরিয়ডস আর দোজ টাইম পিরিয়ডস ডিউরিং হুইচ সার্টেন ড্যাশ আর স্পেশালি ইম্পোর্টেন্ট ফর কোর্স অফ নরমাল ডেভেলপমেন্ট। তাহলে সেনসিটিভ পিরিয়ডে স্বাভাবিক বিকাশের জন্য কি ভীষণ গুরুত্বপূর্ণ? হুম, অপশনে দেওয়া আছে জেনেটিক প্রিডিসপোজিশন মানে হচ্ছে যে এই যে যেমন দেখা যায় যে জন্মগত মানে জন্মগত বৈশিষ্ট্য মানে হেরিডিটির কারণে যখন কোনো একটা ডিজিজ এক জনু থেকে অন্য জনুতে জিনের মাধ্যমে সঞ্চারিত হয় এটাকে বলা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। এথনিক ফ্যাক্টরস মানে কি একটা গোষ্ঠী বা দলের মানুষরা মনে করে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, কালচার বা বৈশিষ্ট্যের জন্য তারা অন্যদের থেকে আলাদা। সেটা হচ্ছে এথনিক ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস পরিবেশগত কারণ আর হেরিডিটারি ফ্যাক্টরস মানে হচ্ছে বংশগত যে ফ্যাক্টর সেটাকেই বলা হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টর। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি এখানে কোন অপশনটা হবে বলতো? এখানে অপশনটা যেটা হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কারণ এই যে সেনসিটিভ পিরিয়ড এর সঙ্গে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ব্যাপারটা জড়িত। যে সেনসিটিভ পিরিয়ডস আর দোজ টাইম পিরিয়ডস। সেনসিটিভ পিরিয়ড আমরা সেই সময়কালকেই বলবো যে সময় ডিউরিং হুইচ সার্টেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিছু পরিবেশগত যে বৈশিষ্ট্য সেগুলো স্পেশালি ইম্পোর্টেন্ট ফর কোর্স অফ নরমাল ডেভেলপমেন্ট স্বাভাবিক বিকাশের জন্য যখন পরিবেশগত ফ্যাক্টর দায়ী হয় তখন সেই টাইম পিরিয়ডটাকেই আমরা বলি সেনসিটিভ পিরিয়ড। তাহলে বোঝা গেল এখানে ৩ নম্বর অপশন এখানে কারেক্ট। এরপর আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। সিটেট ডিসেম্বর ২০২৪ পেপার 1 এর কোয়েশ্চেন। কি বলছে? চিলড্রেন ১ নম্বর অপশন বলছে কাম ইনটু দিস ওয়ার্ল্ড অ্যাজ ট্যাবুলা রাসা অর ব্ল্যাংক স্লেট। আমরা জানি ট্যাবুলা রাসা কাকে বলে? ব্ল্যাংক স্লেট মানে ফাঁকা যে স্লেট তাকেই বলা হচ্ছে ট্যাবুলা রাসা যেখানে কোনো কিছুই লেখা হয়নি।
তাহলে শিশু সেরকমভাবে পৃথিবীতে আসে ১ নম্বর পয়েন্ট। ২ বলা হচ্ছে চিলড্রেন আর বর্ন আনরুলি অ্যান্ড নিড টু বি সোশ্যালাইজড। তাহলে তাদের সোশ্যালাইজড করার প্রয়োজন হয়। তারা আনরুলি বর্ন হয়। ৩ নম্বর বলছে কাম ইনটু দিস ওয়ার্ল্ড উইথ জেনেটিক কোডস দ্যাট ডিটারমিন দেয়ার ডেস্টিনি। তাহলে তারা এই পৃথিবীতে আসে উইথ জেনেটিক কোডস নিয়েই আসে যেটা তাদের ডেস্টিনিকে আগের থেকেই কিন্তু ডিটারমাইন করে রাখে, নির্দিষ্ট করেই রাখে। আর ৪ নম্বর বলছে আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল কালচারাল কনটেক্সট দে গ্রিউ আপ ইন। অর্থাৎ তারা যে সংস্কৃতির মধ্যে বড় হচ্ছে সেই সোশ্যাল কালচারাল কনটেক্সট তাদের কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। তাহলে এখানে কোন আনসারটা কারেক্ট হবে? তাহলে এখানে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে 4। অর্থাৎ children are greatly influenced by the social cultural context they grew up in। এরপর আমরা পরের কোয়েশ্চেনে আসি। সিটেট 14th ডিসেম্বর 2024 পেপার 2 তে এই কোয়েশ্চেনটা এসেছিল। এখানে assertion আর রিজনিং দেওয়া আছে। বলা হচ্ছে each child finds opportunities to play, experiment and discover their world। প্রত্যেকটা শিশুই এই সুযোগটা পায়। কোন সুযোগটা? না খেলা, তারা পরীক্ষা-নিরীক্ষা করা এবং তার মধ্য দিয়ে পৃথিবীকে আবিষ্কার করার যে সুযোগ, সেটা প্রত্যেকটা বাচ্চাই পায়। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক নয়। রিজন বলেছে, চাইল্ডহুড ইজ আ ইউনিভার্সাল কনস্ট্রাক্ট। এটাও ঠিক নয়। চাইল্ডহুড ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট। সোসাইটির উপর ডিপেন্ড করে বিভিন্ন বাচ্চারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ পায়। তারা কিন্তু সবাই এক রকমের সুযোগ পায় না। তাহলে এখানে দুটো স্টেটমেন্টই কিন্তু কি হচ্ছে ফলস, তাই তো? তাহলে এখানে অপশনে দেখি অপশন কি বলেছে, বোথ এ অ্যান্ড আর আর ফলস। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ১ নম্বর অপশনটাই কিন্তু কারেক্ট হবে। ২ বলেছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু। তাহলে এটা ঠিক নয়। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এটাও ঠিক নয়। ৪ নম্বর অপশনে বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এটাও কিন্তু ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? আমরা দেখেই বুঝতে পারছি। এখানে কারেক্টটা হচ্ছে যে বোথ এ অ্যান্ড আর আর ফলস। এরপর আমরা পরের কোয়েশ্চেনে আসি। এটা এসেছিল সিটেট ১৫ই ডিসেম্বর ২০২৪ পেপার 2 তে। এখানে বলা হচ্ছে একটা অ্যাসারশন আর একটা রিজন দেওয়া আছে। কি বলা হচ্ছে? when we look at childhood, যখন আমরা শিশুদের শৈশব অবস্থা দেখি as a single category, we lose out on the social and cultural differences between children। যখন আমরা চাইল্ডহুডকে একটা সিঙ্গেল ক্যাটাগরি হিসেবে দেখি, তখন কিন্তু তাদের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স গুলো তাদের মধ্যে থাকে বা সোশ্যাল ডিফারেন্স গুলো থাকে, সেগুলো কিন্তু আমরা অতটা উম দেখতে পাই না। with regards to gender, ethnicity, social class। তাহলে এই যে সোশ্যাল আর কালচারাল ডিফারেন্স গুলো যেগুলো তৈরি হয়, জেন্ডার বেসিসে, এথনিসিটির বেসিসে, সোশ্যাল ক্লাসের বেসিসে, সেগুলো আমরা দেখি না যখন আমরা সিঙ্গেল ক্যাটেগরি হিসেবে চাইল্ডহুডকে দেখি। এটা সত্যি কথা। রিজন বলছে চাইল্ডহুড ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট। নিশ্চয়ই চাইল্ডহুড সোশ্যাল কনস্ট্রাক্ট বলেই সোসাইটির সংস্পর্শে এসেই কিন্তু বিভিন্নতাটা প্রকাশ পায়। তাহলে এখানে অপশন কি আছে সেটা দেখি। তাহলে দুটোই কারেক্ট আমরা দেখতে পেলাম। কোন অপশন আছে সেটা আমরা দেখে নেব। ১ নম্বর অপশনে বলছে যে both A and R are true, ঠিক। and R is the correct explanation of A। তাহলে এটাই কারেক্ট। ২ হচ্ছে both A and R are true but R is not the correct explanation of A। এটা ঠিক নয়। ৩ হচ্ছে A is true but R is false, তা নয়। ৪ হচ্ছে both A and R is false, সেটাও নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা কারেক্ট হলো? both A and R are true and R is the correct explanation of A। তাহলে এই যে কোয়েশ্চেনটা ৭ নম্বর কোয়েশ্চেন এর ১ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আমরা আজকে শেষ কোয়েশ্চেনে চলে আসি। এখানে বলছে which of the following is true of স্কুল অ্যান্ড সোশ্যালাইজেশন। স্কুল এবং সোশ্যালাইজেশন এর ক্ষেত্রে স্কুল বা বিদ্যালয় এবং সামাজিকীকরণের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? ১ নম্বর অপশন বলছে স্কুল ইজ দ্য ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। তাহলে ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন কিন্তু কখনোই স্কুল নয়, এটা হচ্ছে ফ্যামিলি, তাই তো? স্কুল তার পরে আসে। ২ নম্বর বলছে স্কুল ইজ অ্যান ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ঠিক আছে। ৩ হলো স্কুল ডাজ নট প্লে এনি রোল ইন সোশ্যালাইজেশন। এটা ঠিক নয়। আর ৪ নম্বর হচ্ছে স্কুল প্লেজ ভেরি লিটল রোল ইন সোশ্যালাইজেশন। এটাও ঠিক নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা কারেক্ট? না, এখানে এই যে ২ নম্বর অপশন যেটা মানে স্কুল ইজ অ্যান ইম্পোর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন।
নট ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হচ্ছে কি? ফ্যামিলি। তাহলে আজ আমরা ডিটেইলসে আলোচনা করলাম সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে এবং এই সম্পর্কিত কিছু প্রশ্নোত্তরও আমরা আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।